নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি বাংলা শিক্ষা ক্লাসরুম। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের আয়োজনে এবিপি আনন্দেই বাংলা শিক্ষা ক্লাসরুমে রাজ্যের সমস্ত পড়ুয়াকে স্বাগত জানাই। যেমনটা তোমরা জানো, প্রতিদিন সকাল 10টায় নবম শ্রেণী এবং 10:30টায় আমরা দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আমাদের বিষয় ভূগোল, আর নবম শ্রেণীর জন্য আমাদের আজকের আলোচনার বিষয় ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড, হিট জোন, জিওগ্রাফিক্যাল গ্রিড টু ফাইন্ড লোকেশন। এবং দ্বাদশ শ্রেণীর ভূগোলে আজ আমরা আলোচনা করব মেরিন প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস নিয়ে। অর্থাৎ আজ আমরা নবম শ্রেণীর পড়াই প্রথম শুরু করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন রুবি সরকার, অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয় শিক্ষিকা। রুবিদি, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন সন্দীপ কুমার মৃধা, কল্যাণনগর বিদ্যাপীঠ থেকে। রয়েছেন অম্লান মজুমদার, পাইকপাড়া রাজা মনীন্দ্র মেমোরিয়াল হাই স্কুল থেকে। এবং কোচবিহার থেকে আমাদের সঙ্গে রয়েছেন তপন কুমার দাস, রামভোলা হাই স্কুলের শিক্ষক। আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রথমেই আলোচনায় চলে আসব। আমি সন্দীপ স্যারের কাছে আসবো। স্যার, সাধারণত এই ল্যাটিটিউড লঙ্গিটিউডের আলোচনায় খুব স্বাভাবিকভাবেই আমাদের যেটা মনে হয় সেটা হচ্ছে এখন কোনো জায়গার অবস্থান জানার জন্য আমরা জিপিএসটা খুব বেশি ব্যবহার করে থাকি। কিন্তু আগেকার দিনে যখন এই জিপিএস এর প্রচলন ছিল না, তখন কিভাবে মানুষ কোনো একটা জায়গার কোনো একটা বস্তুর অবস্থান নির্ধারণ করত? আমরা কোনো বস্তুর অবস্থান নির্ণয়ের সব থেকে গুরুত্বপূর্ণ এখন যেটা জিপিএস এর মাধ্যমে আমরা করে থাকি, আমরা দেখেছি যে কোনো জায়গার অবস্থান সঠিকভাবে না জানতে পারলে সমস্যায় পড়েছিল 1492 খ্রিস্টাব্দে ক্রিস্টোফার কলম্বাস। সে ভারতে আসার উদ্দেশ্যে 100 জন নাবিককে নিয়ে যখন যাত্রা শুরু করলো, সে চলে গেল ওয়েস্ট ইন্ডিজে। আমরা দেখেছি যে নীল নদে যখন প্রত্যেক বছর যে বন্যা হয়, বন্যার পরে 5 ফিটের মতো যখন পলি জমে যায়, বন্যার পরে যার জমির যে মালিকানা, এই নিয়ে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। তো একটা অবস্থান সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখেছি যে আমাদের বাড়ির লোকেশন বলতে গেলে আমরা বলি যে অমুক রাস্তার পাশে বা অমুক পথের পাশে আমাদের বাড়ি। পথ একটা গুরুত্বপূর্ণ একটা ল্যান্ডমার্ক। ঠিক একই রকম ভাবে এখন আমরা দেখতে পাই যে এই যে তার জন্য আমরা দুটো পদ্ধতি আমরা ব্যবহার করি। একটা হচ্ছে তোমার অনুভূমিক স্থানাঙ্ক নির্দেশক রেখা আর উল্লম্ব স্থানাঙ্ক নির্দেশক রেখা। এই দুটো রেখার সাহায্যে আমরা কি করছি, পৃথিবীকে আমরা পুরো জালকের মতো অক্ষরেখা এবং দ্রাঘিমা তৈরি করে আমরা পুরো জালকটাকে তৈরি করছি গ্লোবের মতো। এই গ্লোবটা দেখা যাচ্ছে একটা জালকের মতো, এটা বিস্তার করা হচ্ছে এবং অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলো যখন পরস্পর মিলিত হচ্ছে সেই জায়গায় আমরা সেই জায়গার অবস্থান বলছি আর কি। এবং এই যে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা, এটা যীশু খ্রিস্টের জন্মের আগে 13th সেঞ্চুরিতে তখন ওখানে ওই এরাটোস্থেনিস প্রথমে ল্যাটিটিউড লঙ্গিটিউডের কথা উনি বলেছিলেন। তাহলে কোনো জায়গার অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে অনুভূমিক স্থানাঙ্ক নির্দেশক রেখা, উল্লম্ব স্থানাঙ্ক নির্দেশক রেখা, এই দুটো রেখা যখন পরস্পর মিলিত হচ্ছে, এগুলো তো জালকের মতো অসংখ্য অক্ষরেখা, দ্রাঘিমা রেখা। অক্ষরেখাগুলো পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে এবং দ্রাঘিমা রেখাগুলো উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে। এটা যখন পরস্পর যেখানে মিলিত হচ্ছে সেটাই হচ্ছে আমার স্থানাঙ্ক। এবার যেমন কলকাতার স্থানাঙ্ক হচ্ছে 22 ডিগ্রি 34 মিনিট উত্তর অক্ষরেখা অক্ষাংশ, আর দ্রাঘিমাংশ 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটাই হচ্ছে কলকাতার অবস্থান। বেশ, এবার আমি প্রশ্নে আসবো। যে প্রশ্ন ইতিমধ্যেই তোমরা আমাদের পাঠিয়েছো সেই প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এবং অবশ্যই তোমরা আমাদের সরাসরি ফোন তো করতেই পারো। 24605572 or 73 আমাদের ফোন নাম্বার। আমি প্রথম প্রশ্নে আসি। সাঁচি দেওঘরিয়া সুইসা গভর্নমেন্ট স্পন্সর্ড মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুল, যার প্রশ্ন হচ্ছে পৃথিবী পৃষ্ঠে অবস্থান নির্ণয়ের প্রয়োজন হয় কেন? আমি রুবি ম্যামের কাছে আসবো। তোমরা দেখো, যখন আমরা মানচিত্র তৈরি করি সেখানে শহর, গ্রাম, দেশ, রাজ্য, মহাদেশ এগুলো দেখানো থাকে। ভূগোল পড়ার ক্ষেত্রে মানচিত্র কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা প্রত্যেকেই জানো। সামরিক কাজে, দেশ রক্ষার কাজে যারা আমাদেরকে সাহায্য করেন, সীমান্তরক্ষী বাহিনী, তারা কোন জায়গায় ঠিক রয়েছে, তাদের কিভাবে আমরা উদ্ধার করব কোনো বিপদে পড়লে, বা ধরো বন্যা বা এই ধরনের যে বিপর্যয় হয় তখন সেখানে কিভাবে উদ্ধার কার্য খুব দ্রুত চালানো সম্ভব হবে, এই সমস্ত কিছুর জন্যই কিন্তু অবস্থান জানাটা ভীষণ জরুরি। এবং স্যার যেরকম বললেন যে এই অবস্থানের জানার ক্ষেত্রে আমরা অক্ষাংশ এবং দ্রাঘিমা এই দুটোর সাহায্য নিয়ে থাকি।
বেশ, তাহলে আমি পরের প্রশ্নে আসি। সায়নী ব্যানার্জি, স্কুল কাগ্রাম অমরনাথ মুখার্জি উচ্চ বিদ্যালয় মুর্শিদাবাদের যে প্রশ্ন রয়েছে, আয়তাকার স্থানাঙ্ক ও মেরু স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান নির্ণয় কিভাবে করা হয়? অম্লান স্যার। হ্যাঁ, এখানে যেটা আমি স্যার ম্যামরা যেটা এতক্ষণ বললেন যে অবস্থান নির্ণয়ের প্রয়োজনটা কি, আমি সেই একই সূত্র ধরে বলি যে কোনো একটা জায়গার নির্দিষ্ট বা প্রকৃত অবস্থান না জানলে আমাদের ভীষণ বিপদে পড়তে হয়, আমরা সঠিক জায়গায় যেতে পারি না, অন্য জায়গায় পৌঁছে যেতে পারি, অনেক রকমের অসুবিধে হতে পারে। কিন্তু এই জিনিসটাকে ঠিক করা হলো কি করে, এই সঠিক অবস্থান বা প্রকৃত অবস্থান যেটা স্পেসিফিক লোকেশন, সেই জিনিসটাকে কিভাবে ঠিক করা হলো? অঙ্কের এই দুটো জায়গার সাহায্য নিয়ে, মানে মেরু স্থানাঙ্ক এবং রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস বা কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এর সাহায্য নিয়ে আমরা মানে ভৌগোলিকরা মানচিত্র তৈরি করা এবং অক্ষরেখা, দ্রাঘিমা রেখা বা অক্ষাংশ দ্রাঘিমাংশ নির্দেশ বা নির্দিষ্ট করার চেষ্টা করেন। তো এটা কিভাবে করা হয় আমরা একটু যদি দেখি বোর্ডের দিকে, তাহলে দেখা যাবে যে এইটা যদি একটা নির্দিষ্ট অবস্থান হয় তাহলে তার প্রকৃত অবস্থান আমরা জানবো কি করে? এটা জানার দুরকম উপায় আছে। একটা হচ্ছে কার্টেসীয় কোঅর্ডিনেটের মাধ্যমে, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস থেকে আমরা কিভাবে এর অবস্থান জানতে পারি? আমরা অঙ্কে যখন গ্রাফ করি তখন আমরা দেখতে পাই যে আমরা এই দুটি অক্ষ থেকে বা দুটি অ্যাক্সিস থেকে এই বিন্দুটার দূরত্ব কতটা সেটা মেপে নিয়ে তার আমরা একটা স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট তৈরি করি, ধরো এক্স ওয়াই। এবার এটার থেকে আমরা বুঝতে পারছি কি না, এই যে যেটা ভার্টিক্যাল যে লাইনটা, উল্লম্ব যে লাইনটা, সেটা হচ্ছে আমাদের, আমরা ক্লাস 6 এবং 7-এ পড়েছি যে আমাদের মানচিত্রে অনুভূমিক কিছু রেখা, কাল্পনিক রেখা টানা থাকে যেগুলোকে বলা হয় অক্ষরেখা, এবং কিছু উল্লম্ব কাল্পনিক রেখা টানা থাকে যেগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এইগুলোকে আমরা অক্ষরেখা হিসেবে ধরতে পারি এবং এইগুলোকে দ্রাঘিমা রেখা হিসেবে ধরতে পারি। আবার এটা গেল আমাদের রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস বা কার্টেসীয় কোঅর্ডিনেট। আবার এইটাকে যদি আমরা একটা রেফারেন্স পয়েন্ট বলে ধরি পি, এই রেফারেন্স পয়েন্ট থেকে এই যে বিন্দুটা, এই যে লাল রঙের যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা আরও একরকমভাবে আমরা দেখাতে পারি। এখান থেকে এই বিন্দুটার একটা নির্দিষ্ট দূরত্ব রয়েছে, এই দূরত্ব ধরে নিয়ে এই দূরত্ব হচ্ছে ডিস্টেন্স ডি। আর এই যে রেখাটি, এই রেখাটির সঙ্গে এর একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, ধরে নিই থিটা। তাহলে এই রেফারেন্স পয়েন্ট পি অনুযায়ী এর স্থানাঙ্ক হচ্ছে ডি থিটা। তাহলে এই যে অ্যাঙ্গেলটা আমরা পেলাম, এটাকে রেফারেন্স করে আমরা একটা রেখা পেতে পারি, এবং এটাকে যদি আমরা মেরুবিন্দু বা পোল বলে ধরি, যেহেতু পোলার কোঅর্ডিনেটস বলা হচ্ছে, এটাকে যদি পোল বলে ধরি তাহলে সেই পোলের সাপেক্ষে এইটা হচ্ছে আমাদের অক্ষরেখা। যদি পৃথিবীটাকে ওপর থেকে আমরা দেখি তাহলে দেখব যে মাঝখানে মেরুবিন্দু, তার চারধার দিয়ে গোল গোল করে অক্ষরেখাগুলো ঘুরে গেছে। এইভাবেই আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস এবং পোলার কোঅর্ডিনেটস ডিটারমাইন করে থাকি। বেশ, আমি তাহলে পরের প্রশ্নে আসি। সৌমিলি রায়ের প্রশ্ন, মানকর গার্লস হাই স্কুল থেকে সৌমিলি জানতে চেয়েছে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ বলতে কি বোঝো? সন্দীপ স্যার। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বলতে গেলে আমার প্রথমেই আমার জানা দরকার যে অক্ষরেখা কাকে বলে। অক্ষরেখার মধ্যে আমরা বলেছি যে অনুভূমিক স্থানাঙ্ক রেখা যেটা, তাকে আমরা প্রধান ধরি হচ্ছে নিরক্ষরেখাকে। নিরক্ষরেখা কাকে বলে? নিরক্ষরেখা এমন একটি কাল্পনিক রেখা যে রেখাটি পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে আছে এবং উত্তর এবং দক্ষিণ মেরু থেকে সমদূরত্ব অবস্থান করে পৃথিবীকে সমান দুটি গোলার্ধে ভাগ করেছে। এই কাল্পনিক পূর্ণবৃত্তাকার রেখাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। আর একটা হচ্ছে উল্লম্ব স্থানাঙ্ক নির্দেশক রেখা হিসেবে আমরা ধরি হচ্ছে মূল মধ্যরেখা রেখা। আমরা ধরি মূল মধ্যরেখা, এর মান 0 ডিগ্রি। মূল মধ্যরেখা কাকে বলে? বলছে মূল মধ্যরেখা হলো এমন একটি কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখা
যে রেখাটা সুমেরুবিন্দু থেকে শুরু হয়ে লন্ডনের গিনিস শহরের মানমন্দিরের উপর দিয়ে এসে নিরক্ষরেখাকে সমকোণে ছেদ করে কুমেরুবিন্দুতে মিলিত হয়েছে, এই কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা। তাহলে এই মূল মধ্যরেখা এবং নিরক্ষরেখার সাহায্যে কোনো স্থানের আমি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ নির্ণয় করব। অক্ষাংশ হচ্ছে নিরক্ষরেখার উত্তরে ও দক্ষিণে কোনো স্থানের কৌণিক দূরত্ব। আমরা যদি ঠিক করে বোঝাতে চাই যে এই গ্লোব দিয়ে যদি বলতে পারি যে এটা হচ্ছে উত্তর গোলার্ধের কোনো একটা জায়গা, এখান থেকে যদি কোনো জায়গার অক্ষাংশ নির্ণয় করা হয়, তাহলে এখান থেকে একটা রেখা যদি আমি পৃথিবীর কেন্দ্রে পাঠাই, তাহলে সেই কেন্দ্রে পাঠালে যে নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে তখন তাকে বলা হচ্ছে সেটা হচ্ছে অক্ষাংশ। তাহলে নিরক্ষীয় তল যে জিনিসটা বলার আগে আমি একটা জিনিস বলবো, নিরক্ষীয় তল কাকে বলে। আমি এখানে একটা আলুর সাহায্যে দেখানোর চেষ্টা করেছি যে এই ঠিক আলুর মাঝ বরাবর যদি পৃথিবীকে যদি কাল্পনিকভাবে যদি আমি কেটে ফেলি, পৃথিবীকে তো কাটা যায় না, কাল্পনিকভাবে নিরক্ষরেখা বরাবর যদি আমি পৃথিবীকে যদি কেটে ফেলি, তাহলে যে তল পাওয়া যাবে সেটা হবে নিরক্ষীয় তল। তা আলুর এই মাঝ বরাবর আমি কেটে একটা নিরক্ষীয় তল বোঝাবার চেষ্টা করেছি। এই মাঝ বরাবর কাটার ফলে একটা তল পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে নিরক্ষীয় তল, এর একটা সেন্টার আছে। এবার আমি কলকাতার অক্ষাংশ দিয়ে আমি বোঝাতে চেষ্টা করছি যে কলকাতার অক্ষাংশ 22°34' উত্তর। তাহলে কলকাতার অক্ষাংশ আমি যে কোনো একটা জায়গাকে যদি আমি এখানে সিলেক্ট করে নিই, তাহলে আমি দেখতে পাবো, আমি এখানে বলতে চাইছি যে এখানে একটা এর উপর এখানে হচ্ছে কলকাতার উপর দিয়ে এখানে একটা অক্ষরেখা গেছে, সেটা আমি জানি না কত। তা সেই অক্ষরেখা থেকে সেই পয়েন্ট থেকে কলকাতা থেকে একটা রেখা পৃথিবীর আমি কেন্দ্রে পাঠিয়ে দিলাম। পৃথিবীর আমি এটাকে সেই জন্য আমি এটা নিয়ে এসেছি, কেন্দ্রে পাঠিয়ে দিলাম। এবং এই কেন্দ্রে পাঠানোর ফলে এই কেন্দ্রের সঙ্গে যে কোণ নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে, তোমরা দেখতে পাচ্ছ যে এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে আর কি, এটাই হচ্ছে অক্ষাংশ। তাহলে যে কোনো জায়গার যে সেটা নিরক্ষরেখার উত্তরে হতে পারে, দক্ষিণে হতে পারে, সেখান থেকে একটা রেখা, একটা ব্যাসার্ধ আমি পৃথিবীর কেন্দ্রে পাঠালাম, নিরক্ষীয় তলের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটাই হবে অক্ষাংশ। এবার হচ্ছে দ্রাঘিমাংশ। দ্রাঘিমাংশ বোঝার ক্ষেত্রে এটা হচ্ছে ছেলেরা খুব ভুল করে, এটা বুঝতে চায় না, এটা খুব সহজ জিনিস। দ্রাঘিমাংশ হচ্ছে তোমার মূল মধ্যরেখার পূর্বে বা পশ্চিমে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমাংশ বলছে। এবার এই মূল মধ্যরেখার আমরা কলকাতার যে দ্রাঘিমাংশ আমরা মনে করলাম যে এটা হচ্ছে 88°30' পূর্ব, কিন্তু এটা আমরা জানি না, এর দ্রাঘিমাংশটা কত আমরা জানি না। আমরা কি করলাম, কলকাতার উপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটা আমি যে কল্পনা করলাম, সেই রেখাটা নিরক্ষরেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে। আবার মূল মধ্যরেখা 0°, এই রেখাটা কি করছে, নিরক্ষরেখাকে একটা বিন্দুতে ছেদ করেছে। এই দুটো ছেদ বিন্দু পৃথিবীর কেন্দ্রে পাঠালাম, ওই যে নিরক্ষীয় তলের উপর একদম সমান্তরালভাবে পাঠালে যে কোণ উৎপন্ন করবে সেটা হবে সেই স্থানে দ্রাঘিমাংশ। তাহলে কলকাতার উপর দিয়ে যে দ্রাঘিমা রেখাটা গেছে, সেই দ্রাঘিমা রেখা নিরক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করেছে এবং মূল মধ্যরেখা নিরক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করেছে, এই দুটো ছেদ বিন্দু পৃথিবীর কেন্দ্রের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেটাই হচ্ছে সেই জায়গার হচ্ছে দ্রাঘিমাংশ। তাহলে কলকাতার দ্রাঘিমাংশ হচ্ছে 88°30' পূর্ব। এটা খুব সহজভাবে বুঝবে, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু সহজ করে বুঝলে দেখবে খুব ইজি। বেশ, আমাদের সঙ্গে টেলিফোনে একজন রয়েছেন, রণদীপ চিল বাঁকুড়া থেকে ফোন করেছেন। বলো রণদীপ। রণদীপ শোনা যাচ্ছে? রণদীপ শোনা যাচ্ছে? আমার মনে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি বরং পরের প্রশ্নে আসি। সায়ন ঘোষ দত্তপুলিয়া ইউনিয়ন একাডেমি উচ্চ মাধ্যমিক নদিয়া থেকে যে প্রশ্ন রেখেছে, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা কাকে বলে? ম্যাম, সন্দীপ স্যার তোমাদেরকে খুব সুন্দর করে বোঝালেন যে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কাকে বলে। অক্ষাংশ হলো কোনো স্থান নিরক্ষীয় তলের সঙ্গে যে কৌণিক দূরত্ব উৎপন্ন করে তাকে বলে অক্ষাংশ। আর দ্রাঘিমা হলো কোনো স্থান মূল মধ্যরেখা এবং সেই স্থান নিরক্ষীয় তল বরাবর যে কৌণিক মান উৎপন্ন করে তাকে বলে। এবার অক্ষরেখা কাকে বলে, এটা কিন্তু অনেকেই অক্ষাংশ আর অক্ষরেখা ভাবে একই জিনিস, কিন্তু এক জিনিস নয়। অক্ষাংশ আগেই বলা হলো কি, অক্ষরেখা হচ্ছে একই অক্ষাংশের মান যুক্ত যে স্থান, মানে অর্থাৎ যতগুলো স্থানে একই অক্ষাংশের মান হয়
সেই স্থানগুলোকে আমরা ভূগোলকের ওপরে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করি সেটাকে বলে অক্ষরেখা। অর্থাৎ একটি অক্ষরেখায় প্রত্যেকটি স্থানের অক্ষাংশের মান সমান হয়। দ্রাঘিমার ক্ষেত্রেও সেই একই কথা বলতে হয়। একই দ্রাঘিমা বিশিষ্ট স্থানগুলোকে ভূগোলকের ওপরে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হচ্ছে সেই রেখাটিকে দ্রাঘিমা রেখা বলা হয়। বেশ, আমাদের সঙ্গে টেলিফোনে একজন রয়েছেন, মৌলি সরকার কোচবিহার থেকে ফোন করেছেন। বলো মৌলি। আমার প্রশ্নটা হচ্ছে, নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময় পরিবর্তন হয়, কিন্তু মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তন হয় কেন? বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো, এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তবে আমি এর পরের প্রশ্নের জন্য চলে যাব। আমাদের সঙ্গে কোচবিহার থেকে স্যার রয়েছেন তপন কুমার দাস, আমি স্যারের কাছে চলে যাব। স্যার, প্রচেত চট্টোপাধ্যায়ের একটি প্রশ্ন রয়েছে লাভপুর যাদবলাল হাই স্কুল থেকে। প্রচেত জানতে চেয়েছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্যগুলি কি কি? হ্যাঁ, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা ভূগোলে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অক্ষরেখা দ্রাঘিমা রেখার সাহায্যে কোন স্থানের অবস্থান, জলবায়ু, সময় সম্পর্কে ধারণা লাভ করতে পারি। তো অক্ষরেখা দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য জানার আগে আমার প্রয়োজন হচ্ছে অক্ষরেখা কাকে বলে, দ্রাঘিমা রেখা কাকে বলে। আমার আগেই ম্যাডাম বলে দিলেন, ভূপৃষ্ঠে যেসব স্থানের অক্ষাংশ একই, মানচিত্রে সেসব স্থানগুলিকে একটি কাল্পনিক রেখার মাধ্যমে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা হয় অক্ষরেখা। এবার এটা আমাদের পৃথিবী। এই পৃথিবীর মাঝ বরাবর একটি রেখা, এটা হচ্ছে নিরক্ষরেখা 0 ডিগ্রি। এই রেখাটি যে স্থানের উপর দিয়ে গিয়েছে সব জায়গারই অক্ষাংশ হচ্ছে 0 ডিগ্রি। এর উত্তর ও দক্ষিণে আরো অনেক অক্ষরেখা কল্পনা করা হয়। এই উত্তরের অক্ষরেখা অক্ষরেখা, দক্ষিণের অক্ষরেখা দক্ষিণ অক্ষরেখা, এগুলো দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এবার আমার প্রশ্ন হচ্ছে যে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো কি কি? অক্ষরেখাগুলি হচ্ছে পূর্ব পশ্চিমে পৃথিবীকে বেষ্টন করে আছে, কিন্তু আমরা উত্তর দক্ষিণে কল্পনা করি। 2 নম্বর কি, অক্ষরেখার পরিধি কিন্তু সর্বত্র সমান নয়। এর পরিধি নিরক্ষাঞ্চলে পৃথিবীর অভিজ্ঞতা বলো, তাই নিরক্ষাঞ্চল স্ফীত, নিরক্ষাঞ্চলের পরিধিটা বেশি। এই নিরক্ষরেখাকে যত উত্তরে দক্ষিণে দেওয়া যায় এই পরিধি তত কমে। আর অক্ষরেখাগুলি পুনর্বৃত্ত। আমরা গোলকের একটা অংশ দেখতে পাচ্ছি, কিন্তু তোমরা যদি গ্লোব নিয়ে দেখো তাহলে দেখতে পারবে যে প্রতিটি অক্ষরেখা একটা পুনর্বৃত্ত। আর অক্ষরেখার পরিবর্তনে জলবায়ু পরিবর্তন ঘটে। আর একই অক্ষরেখায় সূর্যোদয় ও সূর্যাস্ত একই সময়ে হয় না। অক্ষরগুলির পারস্পরিক দূরত্ব নিরক্ষাঞ্চলের তুলনায় মেরু অঞ্চলে সামান্য বেশি। এবার দ্রাঘিমা রেখা কাকে বলে? ভূপৃষ্ঠের যে সমস্ত স্থানের দ্রাঘিমাংশ একই, মানচিত্রে সেসব স্থানগুলিকে একটি কাল্পনিক রেখার মাধ্যমে যোগ করলে যে রেখা পাওয়া যায় তাকে বলা দ্রাঘিমা রেখা। তাহলে এই দ্রাঘিমা রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত, কিন্তু পূর্ব পশ্চিমে কল্পনা করা হয়। এই দ্রাঘিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। এই দ্রাঘিমা রেখাগুলি এক একটা অর্ধবৃত্ত। সর্বনিম্ন দ্রাঘিমা হচ্ছে 0 ডিগ্রি, সর্বোচ্চ দ্রাঘিমা হচ্ছে 180 ডিগ্রি। একই দ্রাঘিমা রেখায় মধ্যাহ্ন, সূর্যোদয়, সূর্যাস্ত একই সময়ে হয়। আর দ্রাঘিমার পরিবর্তনের ফলে আমরা সময়ের পরিবর্তন দেখতে পাই। অপরদিকে অক্ষরেখার পরিবর্তনে জলবায়ুর পরিবর্তন দেখতে পাওয়া যায়। এবার তোমরা এই অক্ষরেখার বৈশিষ্ট্য, দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য লেখার পর অবশ্যই ছবি দিয়ে ভালো করে যদি লেখো তাহলে কিন্তু তোমরা পুরো নাম্বারটাই পাবে। এটাই হচ্ছে অক্ষরেখা দ্রাঘিমা রেখার মধ্যে বৈশিষ্ট্য। বেশ স্যার, আমি আপনার কাছে আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গে টেলিফোনে বর্ধমান থেকে রয়েছে রৌনক মণ্ডল। বলো রৌনক। আমার প্রশ্ন হচ্ছে যে অক্ষাংশ এবং অক্ষরেখার পার্থক্য কি? বেশ, অক্ষাংশ এবং অক্ষরেখার পার্থক্য কি স্যার যদি একটু বলে দেন? হ্যাঁ, অক্ষাংশ হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষরেখার উত্তরে বা দক্ষিণে যে কোণ পাওয়া যায় সেটা হচ্ছে অক্ষাংশ। অক্ষাংশ হচ্ছে একটা কোণ, আর অক্ষরেখা হচ্ছে সেই কোণ বরাবর, সেই কোণ, সেই নির্দিষ্ট কোণ ধরে যে কাল্পনিক বৃত্ত আমরা টানছি সেইটা হচ্ছে অক্ষরেখা।
বেশ, আমি এর পরের প্রশ্ন নেব। অম্লান স্যারের কাছে আমি আবারও পরে আসবো, তবে আমি পরের প্রশ্নে আবারও চলে যাব স্যারের কাছে। তপন স্যার আমাদের সঙ্গে রয়েছেন। মৌলি সরকার কিছুক্ষণ আগে ফোনে যে প্রশ্ন করেছিল এবং তার পাশাপাশি মির্জা মামুন কাউসার এই একই প্রশ্ন রেখেছে কল্যাণব্রত সংঘ হাই স্কুল থেকে। নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময় এবং মূল মধ্যরেখা বরাবর হাঁটলে উষ্ণতা তথা জলবায়ুর পরিবর্তন কেন ঘটে? তপন স্যার। বাহ, খুব গুরুত্বপূর্ণ এবং ভালো কোশ্চেন করেছে। আমরা জানি যে পৃথিবীর কৌণিক মাপ 360 ডিগ্রি। পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে 24 ঘন্টায় একবার আবর্তন করে, অর্থাৎ 1 ডিগ্রি দাঁড়িবার জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। 1 ডিগ্রি দাঁড়িবার জন্য সময় পার্থক্য হচ্ছে 4 মিনিট। আমরা নিরক্ষরেখা বরাবর যদি আমরা পূর্ব দিকে বা পশ্চিম দিকে অগ্রসর হই, তাহলে আমরা বিভিন্ন দ্রাঘিমা অতিক্রম করি। তার ফলে কি হচ্ছে, দ্রাঘিমার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সময়ের পরিবর্তন ঘটে। তারপরে আমরা সময়ের সম্পর্কে ধারণা লাভ করতে পারি। আমরা যখন নিরক্ষরেখা বরাবর হাঁটবো, একটা পর একটা দ্রাঘিমা কিন্তু আমাদের অতিক্রম করে আসতে হবে। এখান থেকে যাত্রা শুরু করলে একটা পর একটা দ্রাঘিমা, এটা 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 সমস্ত দ্রাঘিমাগুলোকে আমাদের অতিক্রম করে আসতে হবে। তাহলে দ্রাঘিমার পরিবর্তন ঘটছে, স্বভাবতই সময়েরও পরিবর্তন ঘটছে। আবার একই ব্যক্তি যদি নিরক্ষরেখা থেকে একটা দ্রাঘিমা রেখা ধরে উত্তরে বা দক্ষিণে অগ্রসর হয়, তাহলে আমরা দেখতে পাবো জলবায়ুর পরিবর্তন সে লক্ষ্য করছে। কিভাবে লক্ষ্য করছে? আমরা জানি নিরক্ষরেখাতে সূর্যরশ্মি সারা বছর লম্ব হয়ে পড়ে। লম্বভাবে প্রতিরশ্মি অল্প বায়ুস্তর ভেদ করে আসে, অল্প স্থানে ছড়িয়ে পড়ে, ফলে সেখানে উত্তপ্ত করার ক্ষমতাটা নিরক্ষাঞ্চলে বেশি। সূর্যরশ্মির তাপের ফলে তীব্রতাটা এখানে বেশি। এই নিরক্ষ অঞ্চল থেকে যত আমরা মেরু অঞ্চলের দিকে যাব, ততই সূর্যরশ্মি পতন করে তারতম্য ঘটবে আর তির্যকভাবে পড়বে। তির্যকভাবে যদি সূর্যরশ্মি পড়ে মেরু অঞ্চলে, তাহলে বেশি বায়ুস্তর ভেদ করে আসবে, বেশি জায়গায় ছড়িয়ে পড়বে। তার ফলে কি হচ্ছে, সূর্যরশ্মির তাপের ফলে তীব্রতা কমবে। এই জন্য নিরক্ষরেখার উত্তরে 33 ডিগ্রি উত্তর থেকে দক্ষিণে হচ্ছে উষ্ণমণ্ডল, 23.5 ডিগ্রি থেকে 67 ডিগ্রি উত্তর ও দক্ষিণ হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল, 67 ডিগ্রি থেকে 90 ডিগ্রি উত্তর ও দক্ষিণ হচ্ছে হিমমণ্ডল আমরা দেখতে পাই। তাহলে একই ব্যক্তি যদি নিরক্ষরেখা থেকে যদি উত্তরে বা দক্ষিণে যাত্রা শুরু করে, তাহলে সে উষ্ণমণ্ডল, নাতিশীতোষ্ণ মণ্ডল, হিমমণ্ডল ইত্যাদি জলবায়ু সে লক্ষ্য করবে। সুতরাং নিরক্ষরেখা বরাবর যদি কোনো ব্যক্তি ভূপ্রদক্ষিণ করে, তাহলে সময় সম্পর্কে তার ধারণা লাভ হবে, এবং দ্রাঘিমা রেখা বরাবর যদি সে ভূপ্রদক্ষিণ করে, তাহলে জলবায়ু সম্বন্ধে তার ধারণা লাভ হবে। বেশ, আপনার কাছে আবার পরে আসবো স্যার। আমি উর্মিমালা বরের পরের প্রশ্ন নিয়ে নিই। নারাজল অমরেন্দ্রনাথ খান বালিকা বিদ্যালয় থেকে যে প্রশ্ন পাঠিয়েছে, অক্ষাংশের উপর ভিত্তি করে পৃথিবীকে কয়টি তাপমণ্ডলে ভাগ করা যায় এবং কি কি? আমি অম্লান স্যারের কাছে যাব। অক্ষাংশের উপর ভিত্তি করে পৃথিবীকে 3টি তাপমণ্ডলে ভাগ করা যায়, 3টি বা বলা ভালো 5টি তাপমণ্ডলে ভাগ করা যায়। একটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর বা কর্কট ক্রান্তি রেখা থেকে 23.5 ডিগ্রি দক্ষিণ মকর ক্রান্তি রেখা পর্যন্ত হচ্ছে উষ্ণমণ্ডল বা টরিড জোন। 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডল বা টেম্পারেট জোন, এবং 66.5 ডিগ্রি উত্তর থেকে 90 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত হচ্ছে ফ্রিজিড জোন। এবার এটা একটুখানি বোঝার দরকার আছে যে হঠাৎ এই পার্থক্যটা বা এই জোনগুলো আমরা কিভাবে পেলাম। এটা নির্ভর করে সূর্যের আলো কোথায় কত ডিগ্রি কোণে পড়ছে। যদি আমরা ধরে নিই এটা পৃথিবীর একটা দিক এবং এইটা হচ্ছে নিরক্ষরেখা, এটাকে যদি আমরা 23.5 ডিগ্রি উত্তর ধরি, এটা 23.5 ডিগ্রি দক্ষিণ, এটা 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ। এই যে অংশটা, এই অংশটার ওপরে সূর্যের লম্বরশ্মি মোটামুটি গড়ে সূর্যের লম্বরশ্মি এই অঞ্চলটুকুর মধ্যেই পড়ে, এর বাইরে কিন্তু পৃথিবীর কোথাও সূর্যের লম্বরশ্মি পড়ে না। ফলে অল্প স্থানের ওপরে যখন লম্বরশ্মি পড়ছে, তখন আমরা দেখছি কি সেখানে তাপের পরিমাণটা বেশি হচ্ছে, কিন্তু বেশি জায়গা আলোকিত হচ্ছে না। ফলে তাপটা কনসেন্ট্রেটেড হয়ে এক জায়গায় থাকছে এবং উত্তাপটা অনেক বেড়ে যাচ্ছে।
ফলে এই যে অংশটা, এটাকে আমরা বলছি টরিড জোন বা উষ্ণমণ্ডল। এর ওপরে অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা 23.5 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রির মধ্যে যে অংশটা, সেখানে তির্যক রশ্মি পড়ছে সূর্যের। হ্যাঁ, পড়লে কি হচ্ছে, অনেকটা জায়গা আলোকিত হচ্ছে, দ্য হিট ইজ বিং ডিসপার্সড, তাপটা ছড়িয়ে যাচ্ছে, ফলে উত্তাপটা কম হচ্ছে কিন্তু অনেকটা জায়গা আলোকিত হচ্ছে। সেই জন্য এটা হচ্ছে টেম্পারেট জোন বা নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এর উত্তরে বা এর দক্ষিণে আমরা কি পাচ্ছি, এখানে সূর্যের আলো অত্যন্ত তির্যক, বা বছরে 6 মাস সূর্যের আলো এই 66.5 ডিগ্রি থেকে ট্যানজেন্ট হয়ে যাচ্ছে বা স্পর্শক হয়ে যাচ্ছে, ফলে এখানে প্রতিফলিত রশ্মি পড়ছে। সেই জন্য এখানে ভীষণ ঠান্ডা, তাই এটা হচ্ছে ফ্রিজিড জোন বা হিমমণ্ডল। বেশ, আমরা অর্থাৎ ইতিমধ্যে কিন্তু কটা তাপমণ্ডলে ভাগ করা যায় সেই ছবি আমরা দেখলাম। আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে সৌমিলি নাথ রয়েছে। বলো সৌমিলি। আমার প্রশ্ন হলো, নিরক্ষরেখা 0 ডিগ্রি হয়েও একটি পূর্ণবৃত্ত, অথচ 90 ডিগ্রি একটি বিন্দু কেন? বেশ, তুমি শুনতে থাকো সৌমিলি। স্যার বলবেন। নিরক্ষরেখা, দেখো, প্রথমে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু কোনো বৃত্ত নয়, এ দুটো বিন্দু মাত্র। এই দুটি বিন্দু থেকে সমান দূরে পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী রেখা হলো নিরক্ষরেখা। নিরক্ষরেখায় সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়, আর ধ্রুবতারা থেকে উত্তর মেরুকে 90 ডিগ্রি কোণে দেখা যায় এবং এটি একটি বিন্দু। বেশ, এবার আমরা দেখে নেবো আজকের চ্যাপ্টার কিন্তু আমাদের পড়া হয়ে গেল, আর এরপর আজকের হোম অ্যাসাইনমেন্ট দেখার পালা। দেখে নাও আজকে তোমাদের জন্য কি কি কাজ থাকছে। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্যগুলি আলোচনা করো। ধ্রুবতারার সাহায্যে কি করে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। কর্কট ক্রান্তি রেখা কেন গুরুত্বপূর্ণ। বেশ, অর্থাৎ 3টে কাজ তোমাদের জন্য রইল। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্যগুলি আলোচনা করো, ধ্রুবতারার সাহায্যে কি করে কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়, এবং কর্কট ক্রান্তি রেখা কেন গুরুত্বপূর্ণ। এই সবকটাই কিন্তু আলোচনা হলো ক্লাসে। আমার মনে হয় তোমাদের এর উত্তর দিতে কোনো সমস্যা হবে না। এবার আমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোল, যেখানে আজ আমরা আলোচনা করব মেরিন প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস নিয়ে। তবে প্রথমেই আগে ম্যাডামের কাছে চলে যাব। ম্যাডাম, আমরা সাধারণত সমুদ্রের পাড়ে যেগুলো দেখে থাকি, যে বালির বিভিন্ন রকমের ভূমি রূপ যেগুলো আমরা দেখে থাকি, যে বালিয়াড়ি, বালির চর, খুব স্বাভাবিকভাবেই আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে ভূমিরূপ গঠনের ক্ষেত্রে এদের কি ভূমিকা থাকে, বিশেষত এই কোস্টাল রিজিয়নে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় বালিয়াড়ি, খাঁড়ি, মোহনা এগুলো আমরা দেখেই থাকি। সমুদ্র উপকূলের ধারে সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা, সুনামি, ঝটিকা তরঙ্গ এসবের প্রচুর কাজ লক্ষ্য করা যায়। কিন্তু এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সমুদ্র তরঙ্গের কাজ। তাই আজকে আমরা এই বিষয় নিয়েই কথা বলব। বেশ, তাহলে আমি প্রথম প্রশ্নে বরং চলে যাই। কনিনিকা শীলের প্রথম প্রশ্ন রয়েছে অশোকনগর বাণীপীঠ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে, যে সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। আমি সন্দীপ স্যারের কাছে আসবো। স্যার, এই সমুদ্র তরঙ্গ আলোচনা করতে গেলে প্রথমে সেই রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, দেবতার গ্রাস, জল শুধু জল দেখে মোর চিত্ত হয়েছে বিকল। তাই যে সমুদ্র তরঙ্গ কাকে বলে, এটা আমরা প্রথমেই জানতে গেলে আমরা বলবো যে প্রবল বায়ুপ্রবাহের দ্বারা সমুদ্রের উপরে জলরাশি যখন একই স্থানে অবস্থান করে উল্লম্বভাবে যখন ওঠানামা করছে, এই জলরাশিকে বলা হচ্ছে সমুদ্র তরঙ্গ। সমুদ্র তরঙ্গ যখন সৃষ্টি হয়, এর উপরে যখন বায়ু প্রচণ্ডভাবে আঘাত করছে, এ কিন্তু প্রথমে বৃত্তাকার থাকে, এবং উপকূলের কাছে যখন সমুদ্রের গভীরতা যখন কম হয়ে যায়, সেই তরঙ্গগুলো কি হচ্ছে, উপবৃত্ত থেকে বৃত্ত থেকে আস্তে আস্তে উপবৃত্ত হয়ে যায়। আরও যখন পাড়ের কাছে যখন যে তরঙ্গগুলো আসে, সেই তরঙ্গগুলো একটা রেখার মতো হয়ে যায়, এসে উপকূলে আছড়ে পড়ে। তাই যে সমুদ্র তরঙ্গ যেটা হচ্ছে, এটা কি কি কারণে হতে পারে, ভালো প্রশ্ন করেছে। এটা হচ্ছে প্রথমে হচ্ছে, এটা দুটো কারণ আছে, একটা প্রাকৃতিক কারণ, একটা কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু যখন সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে প্রবল বেগে, সমুদ্রের জলরাশিকে কী করছে, যে ঘর্ষণে বায়ু এবং
জলের ঘর্ষণে সেখানে একটা তরঙ্গের সৃষ্টি হচ্ছে। সেকেন্ড হচ্ছে সমুদ্রের তলায় যদি কোনো ভূমিকম্প হয় তাহলে জল কি করছে, সেই দৈত্যের মতো ফুলে ফেপে ওঠে, আমরা যেটা জাপানি ভাষায় এটাকে সুনামি বলে থাকি। এবং এর ফলে কি করছে, সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয়। আবার সমুদ্রের তলায় যদি কোনো অগ্নুৎপাত হয়, অগ্নুৎপাতের ফলে কিন্তু তোমার সমুদ্র তরঙ্গের সৃষ্টি হয়। আবার সমুদ্রের পাড়ে যদি কোনো পাড় যদি ভেঙে পড়ে, তার ফলে কিন্তু সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয়। এবার এই সমুদ্র তরঙ্গের প্রাকৃতিক কারণ গেল, এটা হচ্ছে কৃত্রিম কারণের মধ্যে হচ্ছে সমুদ্রের তলায় যদি কোনো পারমাণবিক বোমা যদি টেস্ট করা হয়, বিস্ফোরণ ঘটানো হয়, তাহলে তার ফলে সমুদ্র তরঙ্গ হতে পারে। আবার কি হচ্ছে, যদি সমুদ্রের উপর দিয়ে খুব জোরে কোনো স্পিড বোট বা স্টিমার যদি যায়, তার ফলে কিন্তু সমুদ্র তরঙ্গ হতে পারে। বেশ, ম্যাম ছবি এঁকে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন, ম্যাম যদি একটু বলে দেন। একটা তরঙ্গের মধ্যে তরঙ্গ যখন উত্থিত হচ্ছে, তার এই ওপরের বিন্দুটাকে আমরা শীর্ষবিন্দু বলছি, তরঙ্গ শীর্ষ। আর এটা হচ্ছে তরঙ্গের তলদেশ। এই শীর্ষবিন্দু থেকে তলদেশ পর্যন্ত যে পার্থক্য, উচ্চতার পার্থক্য, তাকে বলা হচ্ছে তরঙ্গ উচ্চতা। দুটি তরঙ্গের দুটি শীর্ষবিন্দুর মধ্যে বা তরঙ্গ শীর্ষের মধ্যে যে দূরত্ব, তাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। বায়ু প্রবাহিত হচ্ছে, তার প্রভাবে তরঙ্গের সৃষ্টি। এর ফলে এই তরঙ্গের মধ্যে জলের আবর্ত তৈরি হয়। এই আবর্ত ক্রমশ নিচের দিকে নামতে থাকে এবং তার বৃত্ত থেকে আস্তে আস্তে উপবৃত্তাকার পথে নিচের দিকে নেমে যায়। বেশ, তাহলে ম্যাম আমাদের বুঝিয়ে দিলেন যে ছবির মাধ্যমে যে কিভাবে তরঙ্গ, সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয়। এবার আমি পরের প্রশ্নে যাব। চিনপাই উচ্চ বিদ্যালয় থেকে পল্লবী ঘোষ যে প্রশ্ন পাঠিয়েছে, ফেচ বলতে কি বোঝায়? অম্লান স্যারের কাছে আসবো। তরঙ্গ, সমুদ্র তরঙ্গ তৈরি হওয়ার একটি প্রধান কারণ হচ্ছে বায়ু প্রবাহ। এবার উন্মুক্ত সমুদ্রের যতটা দূরত্ব থেকে বায়ু সমুদ্রপৃষ্ঠের জলকে ঘর্ষণের মাধ্যমে যে তরঙ্গ সৃষ্টি করছে, সেই দূরত্বকে বলা হচ্ছে ফেচ। মানে ওই দূরত্বের উপর নির্ভর করে যে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, তরঙ্গ উচ্চতা কত হবে, যেটা ম্যাম এক্ষুনি বোর্ডে দেখিয়েছিলেন, সেইটা হচ্ছে ফেচ। যে সেই দূরত্বের উপরে নির্ভর করে তরঙ্গের প্রকৃতি নির্ভর করে। বেশ, সুস্মিতা কর্মকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। বলো সুস্মিতা। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ আমার নাম সুস্মিতা কর্মকার, আমি মহা সম্মিলনী হাই স্কুল থেকে বলছি। আচ্ছা বেশ, তোমার প্রশ্নটা বলো। আমার প্রশ্ন হলো ঝটিকা তরঙ্গ কাকে বলে? বেশ, তুমি শুনতে থাকো। ঝড়ের সময় যে তরঙ্গের প্রচণ্ড তার শ্বাস থেকে ব্যাকওয়াশটা অনেক বেশি, এটা পরবর্তীকালে স্যার ম্যাডামরা আরও ব্যাখ্যা করবেন। অর্থাৎ যে তরঙ্গ অত্যন্ত দ্রুত গতিতে এসে এবং তার তরঙ্গ উচ্চতা এবং দৈর্ঘ্য কম এবং উচ্চতা বেশি, সেই ধরনের তরঙ্গকে, ঝড়ের সময় যে ধরনের তরঙ্গ তৈরি হয়, তাকে আমরা বলি ঝটিকা তরঙ্গ। বেশ, পরের প্রশ্নে আসি। রাকেশ বিশ্বাস রসখোয়া হাই স্কুল, উত্তর দিনাজপুর থেকে প্রশ্ন পাঠিয়েছে, গঠনকারী তরঙ্গ ও বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। তপন স্যারের কাছে আমি চলে যাব, কোচবিহারে আমাদের সঙ্গে রয়েছেন স্যার। হ্যাঁ, এটা আমরা যারা সমুদ্রে গিয়েছি তা আমরা দেখতে পেয়েছি যে সমুদ্র তরঙ্গ দুইভাবে কাজ করে, একটা গঠনকারী তরঙ্গ, একটা বিনাশকারী তরঙ্গ। আমরা বুঝতে পারছি এই নাম থেকেই যে এই শব্দ দুটি পরস্পর বিপরীত। গঠনকারী মানে হচ্ছে ভূমিরূপ গঠিত হয়, আর বিনাশকারী মানে ভূমির বিনাশ ঘটে। তাহলে গঠনকারী তরঙ্গ কাকে বলে? যে সমুদ্র তরঙ্গের মাধ্যমে উপকূলের ভূমিভাগের পুনর্গঠন হয়, অর্থাৎ সমুদ্র তরঙ্গবাহিত নদীবালি কাকর সঞ্চিত হয়ে বিভিন্ন ধরনের ভূমিরূপ সৃষ্টি করে, তাকে বলে গঠনকারী তরঙ্গ। আর যে সমুদ্র তরঙ্গের প্রভাবে উপকূল ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়জাত পদার্থ দূর সমুদ্রে নিক্ষিপ্ত হয়, অর্থাৎ উপকূলে বিনাশ ঘটে, তাকে বলে বিনাশকারী তরঙ্গ। এবার সমুদ্রটা যদি শান্ত থাকে, শান্তভাব বিরাজ করে, তাহলে গঠনকারী তরঙ্গ খুব কার্যকরী হয়।
আর সমুদ্র যদি ঝড় তুফান সুনামি হয়, মানে ঝটিকা তরঙ্গের সৃষ্টি হয়, তাহলে বিনাশকারী তরঙ্গ বেশি কার্যকরী। এই বিষয়ে আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ আছে, সোয়াশ আর ব্যাকওয়াশ একটা কথা আসবে, এটার একটা পার্থক্য এই গঠনকারী আর বিনাশকারী তরঙ্গের মধ্যে আসবে। সমুদ্র তরঙ্গ যখন উপকূলে এসে তটভূমির উপর কুণ্ডলীকৃত হয়ে আশ্রয় পড়ে, তখন তাকে বলা হয় সোয়াশ। আর এই সোয়াশ যখন তটভূমির ঢাল বরাবর আবার পুনরায় সমুদ্রে ফিরে যায়, তখন তাহলে ব্যাকওয়াশ। গঠনকারী তরঙ্গে সোয়াশ ব্যাকওয়াশের থেকে বেশি শক্তিশালী হয়, অর্থাৎ ব্যাকওয়াশ কম শক্তিশালী হয় সোয়াশের থেকে, তাহলে গঠনকারী তরঙ্গের সৃষ্টি হবে। আর বিনাশকারী তরঙ্গের ক্ষেত্রে ব্যাকওয়াশটা বেশি শক্তিশালী হবে সোয়াশের থেকে, তার ফলে উপকূল ভাগ ক্ষয়প্রাপ্ত হয়ে দূর সমুদ্রে ভূমি নিক্ষিপ্ত হবে। এটাই হচ্ছে মূলত পার্থক্য গঠনকারী তরঙ্গ এবং বিনাশকারী তরঙ্গের মধ্যে। বেশ, আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে রয়েছে জয়দেব দেবনাথ, কোচবিহার থেকে। জয়দেব ফোন করেছে, বলো। হ্যাঁ, আমার প্রশ্ন হলো সমুদ্র তরঙ্গ ও সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য কি? আরেকবার বলো। সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য কি? সমুদ্র তরঙ্গ হচ্ছে সমুদ্র জলের উল্লম্ব বা ভার্টিক্যাল ওঠানামা, উল্লম্ব ওঠানামাকে বলছি আমরা সমুদ্র তরঙ্গ। আর সমুদ্র স্রোত হচ্ছে, ধরে নাও সমুদ্রের মধ্যে দিয়ে আরেকটা নদী চলেছে, মানে দুটোকেই বায়ু, দুটোর ক্ষেত্রেই বায়ুই হচ্ছে প্রধান যে গঠনকারী প্রভাব ফেলে হচ্ছে বায়ু। সমুদ্র তরঙ্গ কোস্টের সঙ্গে বা উপকূলের সঙ্গে পারপেন্ডিকুলারলি আসে, আর স্রোত পারপেন্ডিকুলারলিও আসতে পারে, তার সঙ্গে প্যারালালিও চলে যেতে পারে। একটা নদীর মতন সমুদ্রের একটা অংশের জল সারা বছর একই দিকে একইভাবে প্রবাহিত হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু ব্যতিক্রম দেখা যায়, তো সাধারণত সেটাই হয়। আর সমুদ্র তরঙ্গ তার ভার্টিক্যালি তার উত্থান পতন ঘটছে। বেশ, আমি তাহলে পরের প্রশ্ন নিই। শ্রেয়াস সরকারের প্রশ্ন, সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয় জলপাইগুড়ি থেকে যে প্রশ্ন করেছে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের তরঙ্গ কর্তৃত মঞ্চ বা স্টাম্প, তার বর্ণনা দাও। আমি অমরান স্যার আপনার কাছেই আসবো এবং ম্যাম বোর্ডওয়ার্ক করছেন, আমি ম্যামের কাছে এরপরে যাব। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্য সবচেয়ে বেশি হয় যেসব জায়গায় যে উপকূল ভাগ, সেই উপকূল ভাগ যদি খুব খাড়া হয়, খাড়া ঢালযুক্ত হয়, পাথুরে হয়, পার্বত্য হয়, সেই সব ক্ষেত্রে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যটা বেশি হয়। এখানে আমরা দেখতে পাই, আমরা বোর্ডে দেখতে পাবো যে যেখানে উপকূল ভাগ খুব খাড়া, সেই খাড়া ঢালটিকে আমরা বলি ভৃগু। এবার কি হয়, এই ভৃগুর তলদেশে যখন গিয়ে সমুদ্র তরঙ্গ ধাক্কা দিচ্ছে, তখন এই সমুদ্র তরঙ্গের ধাক্কায়, যেটাকে আমরা নদীর ক্ষেত্রে পড়েছি যে জলপ্রবাহ ক্ষয় বা হাইড্রোলিক অ্যাকশন, তার ক্ষেত্রে আমরা দেখেছি কি যে ওই ভৃগুর যে তলদেশ, সেখানে টো ইরোশনের মাধ্যমে আস্তে আস্তে একটা খাঁজ বা নচ তৈরি হয়। এই নচটা বাড়তে বাড়তে কি হয় যে ভৃগুর ওপরের অংশটা, সেই অংশটা ক্রমশ একটা ঝুলন্ত অবস্থায় চলে আসে। একটা সময় সেটা গ্র্যাভিটির জন্যে এবং ক্ষয়ের জন্য সেই অংশটা ধসে যায়। তাহলে কি হলো, ভৃগুটা আগের যে অবস্থানে ছিল সেই অবস্থান থেকে পিছিয়ে গেল। এটাকে বলা হয় রিসেশন অফ ক্লিফ। এইবার এইরকমভাবে চলতে চলতে এমনও হতে পারে যে এই যে তলায় যে নচটা ছিল, সেই নচটা কোনো একটা দুর্বল শিলার একটা দুর্বল অংশ ধরে সেইখান দিয়ে দ্রবণ ক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে জলটা ভেতর দিকে ঢুকতে আরম্ভ করে সেটা ওই এইটা যদি আমাদের ভৃগু হয়, এইখান থেকে এই ভৃগুর ওপরে আস্তে আস্তে সেই ফাটলটা গিয়ে এই ভৃগুর এইখানকার ছাদটা ধসে গিয়ে সেখানে একটা টানেলের মতন তৈরি হয়, একটা সুড়ঙ্গের মতন তৈরি হয়। সেখান দিয়ে আবার জল ঢুকে গিয়ে এখান থেকে ফোয়ারার মতন বেরিয়ে আসে, তাকে আমরা বলি গ্লুপ। আবার এই অংশটা, যে অংশটা দিয়ে এই টানেলটা তৈরি হয়েছে, টানেলের ছাদটা যদি ধসে যায়, তখন সেখানে একটা সরু খাঁড়ির মতন তৈরি হয়, তাকে আমরা বলি জিও। এরপরে আমরা আরও দেখতে পাই কীরকম, যে এই যে অংশটা সমুদ্রের মধ্যে এগিয়ে রয়েছে, সেই অংশটার শুধু যে সামনে ক্ষয় হচ্ছে তা তো নয়, দুপাশ থেকেও ক্ষয় হচ্ছে। দুপাশ থেকে ক্ষয় হওয়ার ফলে কি, আস্তে আস্তে এই যে দেয়ালটা দাঁড়িয়ে ছিল তার এখান থেকে ক্ষয় হচ্ছে, এদিক থেকেও ক্ষয় হচ্ছে। দুদিক থেকে ক্ষয় হওয়ার ফলে এর মধ্যে এই দুদিকের যে গুহাটা, সেই দুদিকের দুটো গুহা
দেয়াল মাঝখানে ধসে গিয়ে দুটো যুক্ত হয়ে যায়, তখন কি হয় একটা খিলানের মতন, একটা আর্চের মতন, বোর্ডে আমরা দেখতে পাচ্ছি একটা আর্চের মতন তৈরি হয়। আমাদের বাড়িতে থাকে, অনেক স্থাপত্যকৃতিতে থাকে, আর্চ আমরা খুব ভালোভাবেই চিনি। তো সেই প্রাকৃতিক খিলান তৈরি হয়। এইবার এই যে প্রাকৃতিক খিলানের যে ছাদটা, সেই ছাদটা কিন্তু খুব দুর্বল অবস্থায় চলে যায়, যেহেতু সেটা একটা ঝুলন্ত অবস্থায় রয়েছে, সেটার কোনো সাপোর্ট নেই নিচে। ফলে সেটা একটা না একটা সময় গ্র্যাভিটির জন্যে এবং সমুদ্র জলের ক্ষয়কার্য প্লাস সমুদ্রের ধারে যেহেতু বায়ু প্রবাহ যথেষ্ট জোরে হয়, সেজন্য বায়ুর ক্ষয়কার্যও রয়েছে, সব মিলিয়ে ওই ছাদটা এক সময় ধসে পড়ে যায়। ধসে পড়ে গেলে কি হয়, এই খিলানের সামনের অংশটা একটা খাড়া পিলারের মতন দাঁড়িয়ে থাকে, সেটাকে বলা হয় স্ট্যাক। এবং কালক্রমে আস্তে আস্তে ওই স্ট্যাকটা ক্ষয় হতে হতে আরও ছোট হয়ে যায়, তখন তাকে আমরা বলি স্টাম্প। বেশ, তাহলে ম্যাম যেভাবে ছবিটা এঁকেছেন, ম্যাম আমাদের আরেকবার ছবির মাধ্যমে দেখিয়ে দেবেন। হ্যাঁ, অম্লান স্যার যেরকমটা তোমাদেরকে বললেন যে জলের নিম্ন সীমা, এটা ওই ভরা কোটালের সময় যখন ভাটা হয়, সেই জলতল যখন নেমে যাচ্ছে তাকে জলের নিম্ন সীমা বলছে, আর সর্বোচ্চ জোয়ারের সময় যে জল উঠছে তাকে জলের সর্বোচ্চ সীমা বলছে। এই দুই সীমার মাঝখানে তোমরা দেখো প্রতিদিন জোয়ার ভাটা হচ্ছে, এবং এখানে যে খাড়া ঢাল তাকে আমরা ভৃগু বলছি, সেই ভৃগুর অংশে খাঁজ তৈরি হয়েছে। এই খাঁজ যত দিন যাবে তত পেছনের দিকে সরবে, আমি ডটেড লাইন দিয়ে দেখিয়েছি, এবং এই ভৃগুটি একসময় ঝুলন্ত অবস্থায় ভারসাম্য রক্ষা করতে না পেরে ভেঙে পড়বে এবং পেছনের দিকে সরবে। এইভাবে তৈরি হবে তরঙ্গ কর্তিত মঞ্চ, এবং এই খাঁজ এই ভৃগুটিকে বলা হয় সমুদ্র ভৃগু। স্যার যেরকমটি বললেন যে সমুদ্রের মধ্যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে ভূপৃষ্ঠের বর্ধিত অংশে গুহা তৈরি হয়, এবং উপরিপৃষ্ঠে এই গুহার ভেতর দিয়ে জল প্রবেশ করে করে এই উপরিপৃষ্ঠের দুর্বল শিলাকে ক্ষয় করে সেখানেও গহ্বর তৈরি করে। একে ব্লো আর একে গুহা বলছে। স্যার তোমাদের যেরকম বোঝালেন, এই গুহা যখন এই বর্ধিত স্থলভূমির দুপাশ থেকে সৃষ্টি হবে, হয়ে মাঝখান দিয়ে একসময় ক্ষয়কার্য এত বেশি হবে যে এই জায়গাটা মিলে যাবে, দুপাশ থেকে দুটো গুহা মিশে যাবে, ফলে এখানে একটা আর্চের মতন তৈরি হচ্ছে খিলান। এই অংশটা যখন ভেঙে পড়লো স্ট্যাক, সেটা আরও ক্ষয়প্রাপ্ত হলে স্ট্যাম্প। বেশ, তাহলে আমরা বুঝে গেলাম ছবির মাধ্যমে, এবং স্যার আমাদের যেভাবে বলে দিলেন যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ তৈরি হয় তার বর্ণনা কিন্তু তোমরা এর মধ্যেই পেয়ে গিয়েছো। আমি পরের প্রশ্নে আসি। অঙ্কন ঘোষ বোলপুর উচ্চ বিদ্যালয় বীরভূম থেকে যে প্রশ্ন আমাদের পাঠিয়েছে, পুরো দেশীয় বাঁধের পশ্চাতে জলাভূমি দেখা যায়, এর ভৌগোলিক কারণ জানতে চেয়েছে। আমি সন্দীপ স্যারের কাছে আসবো। আমরা সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ পড়লাম, জানলাম। এবার সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ বলছে সমুদ্র তরঙ্গ কি করছে, পলি বালিগুলো এনে উপকূলের কাছে বা উপকূল থেকে একটু দূরে সমুদ্রের মধ্যে যখন সঞ্চয় করছে, তখন তাকে বলা হচ্ছে সামুদ্রিক সঞ্চয়। এবার হচ্ছে আমরা জানি যে উপকূল কাকে বলে, সমুদ্র যেখানে স্থলভাগের সঙ্গে মিলিত হয় তাকে বলা হচ্ছে উপকূল। উপকূলের সামনের অংশটাকে বলা হচ্ছে তটভূমি। এই তটভূমির উপরে যখন পলিবালি সঞ্চিত হচ্ছে, তখন তাকে বলা হচ্ছে সৈকত বা বেলাভূমি। এবার কি করছে, পলি বালিগুলো কি করছে, উপকূল থেকে একটু দূরে ওখানে কি করছে, একটা বাঁধের মতো একটা ভূমিরূপ তৈরি করছে, বিস্তীর্ণ সংকীর্ণভাবে একটা স্তূপ তৈরি করছে। এটাকে বলা হচ্ছে বাঁধ, সামুদ্রিক বাঁধ। এই সামুদ্রিক বাঁধকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারছি। একটা হচ্ছে স্পিড বলছি, 1 নম্বর স্পিড, 2 হচ্ছে টম্বলো, আর 3 নম্বর হচ্ছে পুরোদেশীয় বাঁধ। স্পিড হচ্ছে যেসব নুড়ি বালিগুলো সমুদ্র উপকূলের কাছে সঞ্চয় করছে, কিছু অংশ স্থলভাগের সঙ্গে যুক্ত হচ্ছে, বাকি অংশ কি করছে, গভীর সমুদ্রে অবিক্ষিপ্ত হচ্ছে, একটা শিরার মতো অবস্থান করছে। একটা অংশ উপকূলের সঙ্গে আর একটা অংশ গভীর সমুদ্রের দিকে চলে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে স্পিড বলা হচ্ছে। এটা আবার দুভাগে ভাগ করা, একটা কার্ভ স্পিড, একটা কার্ভের মতো হলে, আবার ত্রিকোণাকার হলে কাসপেট ফোরল্যান্ড বলা হচ্ছে। এটা গেল স্পিড গেল। তারপর হচ্ছে টম্বলো, সমুদ্রের মধ্যে ছোট ছোট যে দ্বীপগুলো আছে, দ্বীপগুলোকে যদি কোনো বাঁধ
হ্যাঁ কি করছে, পরস্পরের সঙ্গে যুক্ত করছে আর উপকূলের সঙ্গে যুক্ত করছে। একদম স্যার, আমি আপনার কাছে ঠিক এই জায়গাটাতেই আসবো। ম্যামও যে ছবিটা আঁকছেন, আমি বরং একটু ম্যামের কাছে চলে আসি। ম্যাম, যে ছবিটা আপনি আঁকছেন যদি একটু আমাদের বুঝিয়ে দেন। আচ্ছা, যেরকম স্যার বললেন, সৈকত ভূমি সমুদ্র উপকূলের সঞ্চয়ের ফলে বেলাভূমি, যেটা বালি নুড়ি যেগুলো আলগাভাবে সঞ্চিত হচ্ছে তাকে আমরা সৈকত ভূমি বলি বা বিচ। পুরোদেশীয় বাঁধ হচ্ছে এমনভাবে সঞ্চয়টা হবে যে মূল ভূখণ্ডের সঙ্গে তার কোনো যোগাযোগ থাকবে না, জোয়ারের সময় আংশিকভাবে নিমজ্জিত হবে। এই পুরোদেশীয় বাঁধের আর মূল ভূখণ্ডের মাঝখানে এখানে জল আবদ্ধ হয়ে তৈরি করবে লেগুন। আর স্পিট হচ্ছে এমন সঞ্চয় যেটা একটা অংশ মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকবে। টম্বলও দেখো মূল ভূখণ্ড এবং একটা দ্বীপকে, সমুদ্রের মধ্যে একটা দ্বীপকে দুপাশ থেকে দুটো স্পিট এসে যখন যুক্ত করেছে তখন তাকে আমরা টম্বলও বলছি। বেশ, এই প্রসঙ্গে ইপসা গুহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। বলো ইপসা, তুমি কি জানতে চাও? আমি শিলিগুড়ি গার্লস হাই স্কুল থেকে বলছি, ইপসা গুহ। আমার কোশ্চেনটা হলো ক্ল্যাপোটিস কাকে বলে এবং অ্যাটল ও ফ্যারো কি? বেশ, তোমার প্রশ্নের উত্তর আসবো। স্যার, যে কথাটা বলছিলেন পুরোদেশীয় বাঁধ নিয়ে, আমি শেষ করে নিন। আচ্ছা, পুরোদেশীয় বাঁধ হচ্ছে যে উপকূল থেকে একটু দূরে যখন একটা বাঁধের মতো নুড়ি বালিগুলো সঞ্চিত হচ্ছে, তাহলে পেছনে জলটা, ওই লবণাক্ত জল জমা হয়ে যাচ্ছে। দিনের পর দিন এই লবণাক্ত জলের মধ্যে পলিবালিগুলো জমে জমে এর গভীরতা কম হয়ে যাচ্ছে এবং এই কী করছে, এই জায়গাটা একটা লবণাক্ত হ্রদ তৈরি করছে। এই পুরোদেশীয় বাঁধের পেছনে সেই জন্য হচ্ছে একটা হ্রদ তৈরি, লবণাক্ত লেগুন তৈরি হয় এবং লবণাক্ত জলাভূমি তৈরি হচ্ছে। বেশ, আর ইপসার যে প্রশ্নটা ছিল স্যার যদি একটু উত্তর দিয়ে দেন। ওর প্রথম প্রশ্নটা বোধহয় ছিল ক্ল্যাপোটিস কি। ক্ল্যাপোটিস হচ্ছে এই একটু আগেই আমরা বললাম, মানে স্যাররা বললেন যে সোয়াশ এবং ব্যাকওয়াশ। যদি এমন হয় যে সোয়াশ এবং ব্যাকওয়াশ মানে ঢেউ আসছে এবং আরেকটি ঢেউ ফিরে যাচ্ছে, সেই অবস্থায় যখন তাদের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে, সেই জায়গায় যে জলটা বিক্ষুব্ধ হয়ে পড়ছে, সেই যে জলের টার্বুলেন্সটা তৈরি হচ্ছে, ওটাকে ক্ল্যাপোটিস বলে। পরের অংশটা একটুখানি যদি আরেকবার রিপিট করা যায়, সম্ভবত অ্যারোও বলেছিল। অ্যারোও হচ্ছে এক ধরনের সমুদ্রের ধারে আমরা যে গালি ইরোশন দেখতে পাই বা আমাদের জলপ্রবাহ ক্ষয়ের ফলে যে গালিগুলো বা প্রণালী ক্ষয় হয় বা সরু সরু খাত তৈরি হয়, সেইটাকে অ্যারো ইরোশন বলে। বেশ, আমি এবার পরের প্রশ্নে যাই। আমাদের নির্ধারিত প্রশ্ন, অর্কদেব কাপাট বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুল থেকে যে প্রশ্ন পাঠিয়েছে, ডিফাইন কোরাল রিফ, ক্লাসিফাই অ্যান্ড এক্সপ্লেন দেম ব্রিফলি। Coral reefs are depositional landforms formed by minute marine creatures called polyps. These polyps actually they build types of or skeletons of or coverings of calcium carbonate around them, and they develop in shallow waters, obviously below the low tide water level, in areas where the sea surface temperature is around 26 to 27 degrees Celsius, not less than 22 degrees Celsius, and they are found and they grow towards the sea because they cannot grow above the sea water level. So, they are found mainly in the tropical areas and they grow along the beach or the coastal areas. Now, these are the conditions for coral development. Now, the types of coral reefs found are mainly, there are three types. One is the fringing reef, another is the barrier reef, and another is atoll. So, the fringing reef is one that fringes the coast or that grows along or roughly parallel to the coast in the shallow tide water level. Now, barrier reefs are those that are separated from the coast by a very deep lagoon or by a very deep part of the sea, and atolls are ring like coral formations that are found in the midst of the ocean. Now, how are atolls formed? I will just take a bit of time to explain this. Atolls are formed around old sea volcanoes or what we call sea mounds. When these volcanoes had come up above the sea surface, the coral formations formed around this volcano. Now, with its this volcano starts sinking under its own weight
or rather due to the dislocation of the plates. Now, when these volcanoes are sinking in the sea, the corals start growing. So, at first they were fringing reefs. Now, in the second stage they had become barrier reefs, because between the top of the volcano, which is still visible above the sea surface, there is a deep sea in between them separating the coral. And finally, when this whole thing goes down, rather the volcano, it goes down, this sea mount which submerges below the subsides below the sea level, only that coral reef remains with a very deep lagoon in between. There is no land in between. That is called the atoll. বেশ, এবং ম্যাম খুব সুন্দর করে কিন্তু ছবির মাধ্যমে আমাদের সবকটাই বুঝিয়ে দিয়েছেন। যে কটা ভাগের কথা স্যার বললেন সেই সবকটাই ম্যাম কিন্তু ছবি দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছেন। এবার আমি চলে আসি পরের প্রশ্নে, যেটা আমি তপন কুমার স্যারের কাছে আবারও যাব কোচবিহারে। মুজফ্ফর হোসেনের প্রশ্ন, জানকীলাল শিক্ষা সদন মুর্শিদাবাদ থেকে যে প্রশ্ন রয়েছে, উপকূল রেখা এবং তটভূমির মধ্যে পার্থক্য লেখো। স্যার, আমরা সকলেই ম্যাপ পয়েন্টিং করেছি, তোমরা নিশ্চয়ই করেছো। ভারতের কোঙ্কণ উপকূল, করমণ্ডল উপকূল, মালাবার উপকূল ম্যাপ পয়েন্টিং ক্ষেত্রে তোমরা দেখেছো। তো এবার কথা হচ্ছে উপকূল কাকে বলে। সমুদ্র এবং স্থলভাগের মিলনস্থলকে উপকূল। আমার এখন আলোচ্য বিষয় হচ্ছে উপকূল রেখা ও তটভূমির মধ্যে পার্থক্য। যে সীমারেখা বরাবর সমুদ্র স্থলভাগের সঙ্গে মিলিত হয় সেই সীমারেখাকে বলা হয় উপকূল রেখা, আর উপকূলের সামনের অংশ হচ্ছে তটভূমি। উপকূল রেখা উপকূলের সীমানাকে নির্দেশ করে, আর তটভূমি হচ্ছে উপকূলের সামনের অংশ। আকৃতি এবং গঠন অনুসারে উপকূল বিভিন্ন ধরনের হয়, যোগী উপকূল, উত্থিত উপকূল, নিমজ্জিত উপকূল। আবার আকৃতি গঠন অনুসারে তটভূমি বিভিন্ন রকমের হয়, সম্মুখ তটভূমি, পশ্চাৎ তটভূমি। সমুদ্র জলের নিম্ন সীমা থেকে উত্তর সীমা পর্যন্ত বিস্তৃত অংশ বলা হয় সম্মুখ তটভূমি, আর সমুদ্র জলের উচ্চ সীমা থেকে উপকূলের পর্যন্ত অংশ বলা হয় পশ্চাৎ তটভূমি। এইভাবে আমরা উপকূল রেখা ও তটভূমির পার্থক্য নির্দেশ করতে পারি। বেশ, আমি তার পরের প্রশ্নে যাই। অদিতি দাসের প্রশ্ন, নির্মল হৃদয় আশ্রম গার্লস হাই স্কুল, পশ্চিম মেদিনীপুর থেকে অদিতি জানতে চেয়েছে রিয়া ও ডালমেশিয়ান উপকূলের মধ্যে পার্থক্য এবং ফিওর্ড উপকূল কিভাবে সৃষ্টি হয়। আমি রিয়া ও ডালমেশিয়ান উপকূলের মধ্যে পার্থক্য সন্দীপ স্যারের কাছে একটু জানতে চাইব। রিয়া একটা স্পেনীয় শব্দ, যার অর্থ হচ্ছে নদী উপত্যকার নিমজ্জন। কোনো মানে উপকূলের কাছে যদি কোনো পর্বত বা নদী উপত্যকা থাকে, সেটা যদি ভূ আন্দোলনের ফলে যদি নিমজ্জিত হয়ে যায়, তখন সেটা স্থলভাগের সঙ্গে আড়াআড়ি বা সমকোণে অবস্থান করে সেই উপকূলটা, তখন তাকে বলা হচ্ছে রিয়া উপকূল। আর ডালমেশিয়ান উপকূল হচ্ছে যে উপকূল স্থলভাগের সঙ্গে সমান্তরালে অবস্থান করছে, তখন তাকে বলা হচ্ছে ডালমেশিয়ান উপকূল। আমরা রিয়া উপকূল এবং ডালমেশিয়ান উপকূলের ক্ষেত্রে দেখছি যে একটা হচ্ছে উপকূলের সঙ্গে আড়াআড়ি অবস্থান করছে, আরেকটা উপকূলের সঙ্গে সমান্তরালে অবস্থান করছে। এবং রিয়া উপকূলটা কিছুটা ফানেলের মতো এবং খাঁজ কাটা, এবং কিন্তু এখানে কিন্তু আবার ডালমেশিয়ান উপকূল কিন্তু সেরকম নয় আর কি। এই হচ্ছে রিয়া উপকূল ডালমেশিয়ান উপকূলের পার্থক্য। বেশ, আমার শেষ প্রশ্ন তাহলে, ফিওর্ড উপকূল কিভাবে সৃষ্টি হয় স্যার? হিমবাহ অধ্যুষিত এলাকায় বা যে সমস্ত জায়গায় একসময় মানে হিমযুগ বা আইস এজের সময় পৃথিবীর অনেকটা অংশ তো হিমবাহের নিচে চলে গেছিলো, ফলে যেসব জায়গায় এখন হিমবাহ নেই সেই সব জায়গায় হিমবাহ ছিল, এবং যেসব উপকূল অঞ্চলে হিমবাহ উপকূল অঞ্চল পর্যন্ত চলে এসেছিল এবং ইউ আকৃতির উপত্যকা তৈরি করেছিল, হিমযুগে সেই যে উপত্যকাগুলো বরফের দ্বারা ভরাট ছিল বা হিমবাহ দ্বারা ভরাট ছিল। এবার হিমযুগ চলে যাওয়ার পরে ওই বরফটা যখন গলে গেল, তখন কি হলো, ওই ইউ আকৃতির উপত্যকাটা তো রয়ে গেল। এবার যেহেতু সেটা সমুদ্রের পাশে, সেই জন্য আমরা স্লাইডেও দেখতে পাচ্ছি সেই সমুদ্রের পাশে যেহেতু বরফটা রিসিড করে গেছে, বরফটা গলে গেছে, ওইখানে সমুদ্রের জলটা ঢুকে গেছে। তো ওই ধরনের ইউ আকৃতির যে উপকূল, অনেকটা রিয়া উপকূলেরই মতন দেখতে, কিন্তু এটা অনেক বেশি গভীর এবং দুপাশে অনেক খাড়া ঢাল, তাকে বলা হয় ফিওর্ড। নরওয়ে বা উত্তর বা দক্ষিণ যে সমস্ত উচ্চ অক্ষাংশীয় জায়গা রয়েছে সেইখানে এগুলো দেখা যায়। বেশ, এবং বোর্ডওয়াকের সাহায্যে ম্যাম আমাদের বুঝিয়েও দিয়েছেন ফিওর্ড উপকূল কাকে বলে। এবার আমাদের সময় হয়ে গিয়েছে আজকের দ্বাদশ শ্রেণীর ভূগোলের অ্যাসাইনমেন্ট দেখার। আজকের অ্যাসাইনমেন্টের প্রথম প্রশ্ন হচ্ছে, উপকূল অঞ্চলে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট সমুদ্র ভৃগু, সমুদ্র খিলান ও স্ট্যাক স্ট্যাম্প কিভাবে গঠিত হয় চিত্রসহ আলোচনা করো।
2 নম্বর প্রশ্ন হচ্ছে সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির পার্থক্য নিরূপণ করো, এবং 3 নম্বর প্রবাল প্রাচীর গঠনের অনুকূল পরিবেশগুলি উল্লেখ করো। বেশ, তাহলে এই রইলো তোমাদের হোম অ্যাসাইনমেন্ট। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, তবে অবশ্যই আগামীকাল সকাল 10টায় তোমাদের সঙ্গে আমারও দেখা হবে। কি থাকবে আমাদের বিষয় তোমাদের একবার জানিয়ে দিই। নবম শ্রেণীর জন্য থাকবে ভৌত বিজ্ঞান, যেখানে আমরা মূল কনসেপ্ট নিয়ে আলোচনা করব আগামীকাল সকাল 10টায়। আর দ্বাদশ শ্রেণীর জন্য থাকবে রাষ্ট্রবিজ্ঞান, সম্মিলিত জাতিপুঞ্জ বা রাষ্ট্রসংঘ, দ্য ইউনাইটেড নেশনস নিয়ে আলোচনা হবে। আজ দুপুর 3টায় রয়েছে অনুষ্ঠান। আজ দুপুর 3টায় তোমাদের জন্য কি রয়েছে দেখে নাও। দশম শ্রেণীর জন্য রয়েছে ভৌত বিজ্ঞান, যেখানে আমরা আলোচনা করব আলো নিয়ে। দ্বাদশ শ্রেণীর পদার্থবিদ্যা, সেখানেও কিন্তু আমাদের বিষয় থাকবে আলো। তোমাদের প্রশ্ন তোমরা আমাদের কাছে কিভাবে পাঠাবো তোমরা জানো, তবে আরো একবার তোমাদের মনে করিয়ে দিই, হোয়াটসঅ্যাপ বা ইমেল করতে পারো। ছাত্রের নাম, ক্লাস, বিষয় লিখতে হবে, স্কুলের নাম লিখবে, জেলার নাম লিখতে একেবারেই ভুলবে না। হোয়াটসঅ্যাপ করতে পারো 9748217201 এই নম্বরে, এবং আমাদের তোমরা মেল করতে পারো bsclassroom2020@gmail.com এ। আগামীকাল সকাল 10টার অনুষ্ঠানের জন্য আজ দুপুর 1টার মধ্যে কিন্তু তোমাদের প্রশ্ন পাঠাতেই হবে। আর এবার তোমাদের মনে করিয়ে দিই, আগামীকাল শনিবার অর্থাৎ আইসিএসসি ক্লাসও কিন্তু থাকছে। আর আইসিএসসিতে আগামীকালের বিষয় থাকছে ইংলিশ, পোয়েট্রি, দ্য পেট্রিয়ট বাই রবার্ট ব্রাউনিং। বাংলা শিক্ষা ক্লাসরুম আজ এই পর্যন্ত। সব খবরের জন্য সকলের চোখ থাকছে শুধুমাত্র এবিপি আনন্দে।